স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। ইসরায়েলের সাথে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য, তলব করা হয়েছে রাষ্ট্রদূতকে। আর অন্যদিকে জাতিসংঘ জানাচ্ছে 11 সপ্তাহের ইসরায়েলি অবরোধের পর থেকে গাজায় ত্রাণ বিতরণ এখনও বন্ধ। এতে দেখা দিয়েছে ভয়াবহ মানবিক সংকট। ক্ষুধায় মৃত্যুর ঝুঁকিতে রয়েছে হাজারো শিশু। গাজার বুকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এবার এলো যুক্তরাজ্যের কড়া বার্তা। দিনের পর দিন চলতে থাকা সামরিক অভিযানের প্রতিবাদে ইসরায়েলের সাথে নতুন বাণিজ্য আলোচনা স্থগিত করেছে দেশটি। পাশাপাশি তলব করা হয়েছে ইসরায়েলি রাষ্ট্রদূতকে। ব্রিটিশ প্রশাসন স্পষ্ট জানিয়েছে, গাজায় ত্রাণ প্রবেশে বাধা দেওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। মিত্রতার অজুহাতে মেনে নেওয়া হবে না অন্যায়। মঙ্গলবার হাউস অব কমন্সে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানান, নেতানিয়াহু সরকারের বিতর্কিত কর্মকাণ্ডই তাদের এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। দুর্ভাগ্যজনকভাবে ইসরায়েলি সরকারের বিতর্কিত কাজ ও মন্তব্য থামছে না। এতে ইসরায়েল বিশ্বে একঘরে হয়ে পড়ছে, দেশের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। অন্যদিকে জাতিসংঘ জানাচ্ছে 11 সপ্তাহের অবরোধের পর কিছু ত্রাণবাহী ট্রাক সীমান্তে পৌঁছালেও ইসরায়েলি বাধায় গাজায় ত্রাণ বিতরণ এখনো শুরু করা যায়নি। এই সামান্য ত্রাণ সাগরের এক ফোঁটা পানির মতো। গাজার মানবিক সংকট মোকাবেলায় প্রতিদিন 600 ট্রাক ত্রাণ প্রয়োজন। গাজায় পরিস্থিতি ভয়াবহ। বিশেষজ্ঞরা সেখানে আসন্ন দুর্ভিক্ষের হুঁশিয়ারি দিয়েছেন। জাতিসংঘের তথ্য মতে মারাত্মক অপুষ্টিতে 14,000 শিশু মৃত্যুর ঝুঁকিতে। গত 11 সপ্তাহে অপুষ্টিতে মারা গেছে অর্ধশতাধিক শিশু। আগামী 48 ঘন্টার মধ্যে পর্যাপ্ত ত্রাণ না পৌঁছালে বিপন্ন হতে পারে আরও অনেক শিশু জীবন। তবে সবকিছুর প্রতিক্রিয়ায় দখলদার ইসরায়েল জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করার পর থেকে বাইরের চাপ সরাতে পারবে না তাদের। নিবির আমিন, নিউজ 24। ভ্যাটিকান সিটি থেকে এবার এলো শান্তির ডাক। ইউক্রেন যুদ্ধ থামাতে আলোচনার প্রস্তাব দিয়েছেন পোপ লিও। এমনটাই নিশ্চিত করল ইতালি। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, ইচ্ছে করেই যুদ্ধবিরতিতে দেরি করছে রাশিয়া। এরই মধ্যে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ইইউ আর যুক্তরাজ্য। যুদ্ধ থামাতে মস্কোর উপর মার্কিন চাপ চাইছে জার্মানিও। ইউক্রেন যুদ্ধ থামাতে এবার এগিয়ে এলেন স্বয়ং পোপ। মঙ্গলবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নিশ্চিত করলেন, রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় ভ্যাটিকান সিটি মধ্যস্থতা করুক বলেই চাইছেন পোপ লিও। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, অবাস্তব শর্ত দিয়ে আলোচনা দেরি করাচ্ছে রাশিয়া। হুঁশিয়ারি দিলেন, বাধা দিলে ফল ভালো হবে না। মস্কোর উপর চাপ বাড়াতে পশ্চিমা নেতাদের সাথেও কথা বলছেন তিনি। এই পরিস্থিতিতে প্রায় 200টি রুশ ট্যাঙ্কারকে ছায়া নৌবহর বলে নিষিদ্ধ করেছে ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাজ্য 18টি ট্যাঙ্কার সহ বিভিন্ন সামরিক ও আর্থিক প্রতিষ্ঠানে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে। এরই মধ্যে ক্রেমলিন জানিয়েছে, শান্তি চুক্তি নিয়ে কাজ করতে আগ্রহী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে যুদ্ধবিরতির নির্দিষ্ট সময়সীমা জানায়নি মস্কো। রুশ মুখপাত্রের মতে শান্তি চুক্তির সিদ্ধান্ত কিয়েভের। ইউক্রেন সংকটের চূড়ান্ত ও ন্যায্য সমাধানের জন্য রাশিয়া আবারও আগ্রহ দেখিয়েছে। তবে এটাও স্পষ্ট করা হচ্ছে, সংকটের মূল কারণগুলো দূর না করে লক্ষ্য অর্জন অসম্ভব। মঙ্গলবার জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বললেন, পুতিন সময় নষ্ট করছেন, শান্তি চান না। যুদ্ধবিরতিতে মার্কিন চাপও চেয়েছে বার্লিন। তবে শান্তি আলোচনা ব্যাহত হতে পারে এই আশঙ্কাতেই নতুন নিষেধাজ্ঞা দিতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানালেন, ফিনল্যান্ড সীমান্তে রুশ সেনা নিয়েও চিন্তিত নন তিনি। নিবির আমিন, নিউজ 24। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরান আলোচনার মধ্যেই চাঞ্চল্য করে এই প্রতিবেদন প্রকাশ করল মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম CNN। যদিও হামলা চালানো নিয়ে নেতানিয়াহু প্রশাসন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প মসনদে বসে ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে বেশ কয়েকবার আলোচনায় বসলেও তা ফলপ্রসূ হয়নি। এ পরিস্থিতিতে তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞার পাশাপাশি দিচ্ছেন নানা হুমকি থামকিও। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করল মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম সিএনএন। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, এমনই গোয়েন্দা তথ্য পেয়েছে যুক্তরাষ্ট্র। যদিও হামলার বিষয়ে নেতানিয়াহু প্রশাসন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কিনা তা নিশ্চিত নয়। তথ্য বলছে ইসরায়েল মনে করছে ইরানের বর্তমান সামরিক শক্তি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে দুর্বল। এখনই হামলা চালানোর উপযুক্ত সময়। বিশ্লেষকদের মতে গেল বছরে ইসরায়েল ইরানের মধ্যে 2 দফা পাল্টাপাল্টি হামলার পর থেকে দেশটির পারমাণবিক স্থাপনায় তেল আবিবের হামলার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সব ইউরেনিয়াম অপসারণের চুক্তি না হলে তা আরও বাড়ার আশঙ্কা তাদের। যদিও ট্রাম্প প্রশাসনের বরাতে জানা যায়, ইরান বড় ধরনের কোনো উস্কানি না দিলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্ভাব্য হামলায় এখনই সরাসরি অংশ নেবে না। আফরিন মৌ, নিউজ 24। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় নাকাল এশিয়া, ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের জনজীবন। এরই মধ্যে ভারতের বেঙ্গালুরুতে বন্যায় 3 জনের মৃত্যু হয়েছে। এদিকে ফ্রান্সের দক্ষিণ পূর্বাঞ্চলেও ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অপরদিকে অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে রাস্তাঘাট। আটকে পড়াদের উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ডুবন্ত রাস্তাতেই চলছে যানবাহন। অনেকে আবার জীবিকার তাগিদে কোমর সমান পানির মধ্য দিয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে ডুবে গেছে দক্ষিণ ভারতের বেঙ্গালুরু শহর ও এর আশপাশের এলাকা। গণমাধ্যমের বরাতে জানা যায়, আন্দামান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের কারণে আরও বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ। সোমবার বিভিন্ন স্থানে 2011 সালের পর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। पूरा रास्ता ब्लॉक हो गया है और घरों से पानी आ रहा है और दिक्कत बहुत हो रही है सर। हम लोगों का डेली काम यहीं पे चलता है लेकिन काम ही नहीं हो पा रहा है। Government must do something for clearing the drains and all. Otherwise, we are having great hardship. যানবাহন। অপরদিকে অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় নিউ সাউথ ওয়েলসের পরিস্থিতিও নাজুক। আকস্মিক এ বন্যায় রাস্তাঘাট ডুবে বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। নদীর পানি বিপদসীমার উপরে থাকায় আটকে পড়াদের উদ্ধারে বেশ বেগ পেতে হচ্ছে উদ্ধার কর্মীদের। এর মধ্যে দেশটির আবহাওয়া অফিস সতর্ক করে বলেন, কিছু এলাকায় একদিনে 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা মে মাসের গড় বৃষ্টিপাতের তুলনায় 3 গুণ বেশি। আফরিন মৌ, নিউজ 24। সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত সংবাদে। ফিল্ড মার্শাল পদে উন্নীত হলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। প্রয়াত আইয়ুব খানের পর তিনি হলেন দেশটির দ্বিতীয় ব্যক্তি যিনি এই বিরল 5 তারকা জেনারেল সম্মান পেলেন। মঙ্গলবার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বাধীন মন্ত্রিসভা এই পদোন্নতিতে অনুমোদন দেয়। শত্রুর বিরুদ্ধে সাফল্য ও দেশের নিরাপত্তা নিশ্চিত করার স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মান দেওয়া হয়েছে বলে জানানো হয়। সেনাপ্রধান হওয়ার আগে মুনির পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ISI এর প্রধান ছিলেন। তিনি বলেন, এই পদোন্নতি শুধু তার ব্যক্তিগত নয়, বরং পুরো দেশ এবং পাকিস্তানের সশস্ত্র বাহিনীর জন্য একটি সম্মান। সিরিয়ার উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তবে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে এবং অস্ত্র নিষেধাজ্ঞা বহাল থাকবে। গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের এই নীতিগত পরিবর্তন এলো। এতে খুশি সিরিয়ার জনগণ।
সিরিয়ার জনগণকে সহায়তা দিতে এবার দেশটির উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার এক বৈঠকে ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাস জানান, সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। একটি নতুন অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ সিরিয়া পুনর্গঠনে আমরা সিরিয়ার জনগণকে সহায়তা করতে চাই। একই দিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তে সম্মতি দেন জোটের পররাষ্ট্রমন্ত্রীরা। তবে অস্ত্র ও রাসায়নিক উপাদানের উপর নিষেধাজ্ঞা এবং আসাদের শাসনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানানো হয়েছে। জোটের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন দামেস্কের বাসিন্দারা। এটি একটি চমৎকার পদক্ষেপ। প্রেসিডেন্ট আহমেদ আল সারা ও তার দলকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ। এদিকে সিরিয়া নিয়ে ভয়াবহ সতর্ক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যে সিরিয়ার সম্ভাব্য ধস ও ব্যাপক গৃহযুদ্ধের মুখোমুখি হতে পারে। বুধবার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। এর আগে ওয়াশিংটন ডিসিতে সিনেটের ফরেন রিলেশনস কমিটির এক শুনানিতে রুবিও প্রেসিডেন্ট ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তকে সমর্থন জানান। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সমর্থকদের কাছ থেকে চাল উপহার নেয়ার জেরে পদত্যাগে বাধ্য হলেন জাপানি কৃষিমন্ত্রী তাকো ইতো। চলতি সপ্তাহে রাজনৈতিক তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন, সমর্থকদের কাছ থেকে নিয়মিতই চাল উপহার পেতেন। চালের দাম দ্বিগুণ হওয়ায় জাপানিরা যখন ভোগান্তিতে, তখন কৃষিমন্ত্রীর এই বক্তব্য তীব্র সমালোচনার জন্ম দেয়। পরে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষিমন্ত্রী পদত্যাগপত্র জমা দেন। জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে এমন মন্তব্যের জন্য অনুতপ্ত তিনি। আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন ভারতীয় লেখক, আইনজীবী ও অধিকার কর্মী বানু মুশতাক। লন্ডনের টেট মডার্ন গ্যালারিতে ছোট গল্পের সংকলনে হার্ট ল্যাম্পের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়। ৭৭ বছর বয়সী বানু মুশতাক কন্নড় ভাষায় লেখালেখি করেন। এই ভাষার লেখকদের মধ্যে তিনি প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ পুরস্কারটি পেলেন। মুশতাক জানান, তার গল্পগুলো নারীদের ঘিরেই আবর্তিত হয়েছে। ধর্ম, সমাজ ও রাজনীতি কিভাবে তাদের থেকে নিঃশর্ত আনুগত্য দাবি করে, সেই সাথে কিভাবে নিষ্ঠুরতার শিকার হন তারা, এসব গল্পে বর্ণনা করার চেষ্টা করেছেন তিনি। দীর্ঘ ৩৭ বছর আগে প্যারিসে চুরি হওয়া জিম মরিসনের মার্বেলের মূর্তি উদ্ধার করা হয়েছে। মূর্তিটি ১৯৮১ সালে তার মৃত্যুর ১০ম বার্ষিকীতে কবরের পাশে বসানো হয়। চুরি হয়ে যায় ১৯৮৮ সালে। সম্প্রতি দুর্নীতি দমন সংস্থার এক তদন্তে উদ্ধার হয় মূর্তিটি ভাঙা অবস্থায় মিলেছে, নাক ও মুখ ছিল ক্ষতিগ্রস্ত। মরিসনের পরিবার বলেছে, মূর্তিটি ইতিহাসের অংশ। তারা চায় এটি কবরেই ফিরিয়ে দেওয়া হোক। যদিও কবরস্থানের কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ এখনও তাদের কিছু জানায়নি। জিম মরিসনের কবর ভক্তদের আকর্ষণের জায়গা। তিনি ১৯৭১ সালে মাত্র ২৭ বছর বয়সে প্যারিসে মারা যান। আর এই ছিল গ্লোবাল টাইমে। ধন্যবাদ সবাইকে।